আমাদের আজকের কবিতার বিষয় শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি। শক্তি চট্টোপাধ্যায় বিগত শতকের 60-এর দশকের জীবনানন্দ দাশ পরবর্তী যে বাংলা সাহিত্য, যে কাব্য জগৎ, সে জীবনানন্দ পরবর্তী বাংলা কাব্য জগতের অন্যতম শ্রেষ্ঠ কবি। 60-এর দশক থেকে তিনি বাংলা কাব্য সাহিত্যের ধারায় এক বিকল্প পথের রচনা করেন। তার কবিতার ভাষা, শব্দ, ছন্দ ব্যতিক্রমী হয়ে ওঠে। যে কৃত্রিম ভাষার যে জড় নিষ্প্রাণ যে ছন্দ, সেখান থেকে বাংলা কাব্য সাহিত্যে শক্তি চট্টোপাধ্যায় বাংলা কাব্য জগৎকে মুক্তি দান করেন। তার কবিতায় মানুষ, প্রেম, প্রকৃতি, সমকালীন জীবন, মৃত্যু চেতনা সমস্ত কিছুই, অর্থাৎ জীবনকে জুড়ে যা কিছু থাকে সমস্ত কিছুই উঠে আসে, কিন্তু তা কৃত্রিম শব্দ, ভাষা, যে বানানো জীবন দর্শন, অলীক যে স্বপ্ন, কল্পনা, তা ঠাঁই পায় না। তার কবিতার ভাষা যেন তার হৃদয়ের অন্তঃস্থল থেকে উঠে আসে। সেখানে মেকিপনা নেই, ছদ্ম ভরং নেই, সারল্য আছে, গভীরতা রয়েছে, অকৃত্রিমতা রয়েছে। তার বিখ্যাত যে উপন্যাস অবনী বাড়ি আছো, তার যে কাব্যগ্রন্থ যেতে পারি কিন্তু কেন যাব, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, ধর্মে আছো, জিরাফেও আছো, এই সকল কাব্যগ্রন্থের কবিতা বাংলা সাহিত্যে, বাংলা কাব্য জগতে শক্তি চট্টোপাধ্যায়ের যে দাপট, তাকে চিহ্নিত করে। পরবর্তীকালের কবিদের তিনি অনুপ্রেরণার স্থল হয়ে দাঁড়ান। আমাদের যে আমি দেখি কবিতা, কবির অঙ্গুরি তোর হিরণ্য জল, এই কাব্যগ্রন্থ থেকে গ্রহণ করা হয়েছে। শক্তি চট্টোপাধ্যায় নাগরিক কবি,
নগর জীবনের অধিবাসী, নাগরিক জীবনের যে ক্লেদ, যে বিপন্নতা, নগর জীবনের যে ভরম, যে মেকিপনা, তার বিরুদ্ধে তার কবিতা। তার কবিতার মধ্য দিয়ে মানুষের আত্মিক মৃত্যুর কথা এসছে, এই নগর মানুষের আত্মিক মৃত্যুর কথা এসছে। প্রতিদিন আমরা বেঁচে থাকি, কিন্তু আমাদের আত্মার মৃত্যু হয়ে চলে। আবার তার কবিতায় বলিষ্ঠ জীবন বাদেরও পরিচয় আমরা পাই। যেতে পারি, কিন্তু কেন যাব? তার কবিতায় তিনি মানুষের আত্মিক মৃত্যুর পাশাপাশি বলিষ্ঠ জীবন বোধের পরিচয় দিয়েছেন। যেতে পারি, কিন্তু কেন যাব? সন্তানের মুখে চুমা খাব, সন্তানকে, পরিবার পরিজনকে আঁকড়ে ধরে, নিঃসীম মমতায় আঁকড়ে ধরে, স্নেহ ভালোবাসাকে আঁকড়ে ধরে, বেঁচে থাকার আকুলতা, এই ইতিবাচক জীবন বোধ তার কবিতার প্রাণবস্তু। তিনি নাগরিক জীবনের এই ক্লেদ, অনাচার, এই ভরং, তার বিরুদ্ধে তার জীবনচর্যার মধ্য দিয়েও কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন। আমরা জানি বাংলা সাহিত্যে শক্তি চট্টোপাধ্যায় এক বোহেমিয়ান কবি। সমকালীন সমাজের যে প্রথা, রীতি, যে বানিয়ে তোলা জীবন, নির্জীব ফাঁপানো জীবন, তার বিরুদ্ধে তিনি কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন। তার নাছোড় যে বোহেমিয়ান মানসিকতা, প্রথাকে মানেননি, নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়েছেন। কবি সাহিত্যিকের যে স্থিতাবস্থার যে জীবন চর্যা, তাকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন। সেই বোহেমিয়ান কবি শক্তি, নাগরিক কবি শক্তি, নগর জীবনে বসবাসকারী এক প্রকৃতি বিচ্ছিন্ন কবি, তার যে আত্মিক নিঃসঙ্গতা, প্রকৃতি বিচ্ছিন্ন কবির যে যন্ত্রণা, আমি দেখি কবিতার তাই মর্মবস্তু। সভ্যতার উষালগ্নে প্রকৃতি আর মানুষ তো ছিল ওতপ্রোত।
নদী, বৃক্ষ, আকাশ, মাটি, পাখি, মানুষ, সবই ছিল অঙ্গাঙ্গী। প্রকৃতি আমাদের আশ্রয়দাত্রী, প্রকৃতি আমাদের মা। সে আমাদের জীবন ধারণের রসদ ফল দিয়েছে, আমাদের সৌন্দর্যকে মুগ্ধ করেছে তার ফুলের সৌন্দর্যে। পাখির কুজন, নদীর কলতান আমাদের হৃদয়কে, আমাদের মনকে ভরিয়েছে। প্রকৃতি আমাদের আশ্রয়দাত্রী, আমাদের জীবনদাত্রী। মানুষও প্রকৃতিকে পরম মমতায় আগলে রেখেছে। এই তো ছিল আমাদের সম্পর্ক প্রকৃতির সঙ্গে। এই সম্পর্কই ছিল ন্যাচারাল, প্রাকৃতিক সম্পর্ক। মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক তো প্রাকৃতিক, কিন্তু এই প্রাকৃতিক সম্পর্ক, এই প্রকৃত সম্পর্ক সভ্যতার যত অগ্রগতি হয়েছে, সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। আমরা বিজ্ঞানকে হাতিয়ার করে শিল্পায়নের দিকে যখন প্রথম পা বাড়ালাম, কলকারখানা গড়ে উঠল, কলকারখানাকে কেন্দ্র করে নগর গড়ে উঠল। নগর, নগর কোথায় গড়ে উঠল? আমাদের প্রকৃতিকে, আমাদের সবুজকে ধ্বংস করে নগর গড়ে উঠল। সেটা ছিল প্রকৃতি ধ্বংসের প্রথম সূত্রপাত। মানুষের প্রগতির অন্যতম শর্তই ছিল নগরায়ন, শিল্পায়ন। আর সেই প্রগতির অন্যতম শর্তে প্রকৃতি ধ্বংসপ্রাপ্ত। নগর গড়ে উঠল, মানুষের জনসংখ্যা বিস্ফোরণ ঘটল, বসতি স্থাপনের জন্য আমরা নিশ্চিহ্ন করলাম, সবুজ ধ্বংস করলাম। নগর ক্রমশ প্রসারিত হতে লাগলো। নগর নির্বিচারে সবুজ ধ্বংস করে নিজের যে সর্বগ্রাসী খাই, যে বিস্তৃতি, তাকে পূরণ করেই চলল। আর এইদিকে বিজ্ঞানকে হাতিয়ার করে ওই নগর সভ্যতা, ওই নাগরিক মানুষরা যে শত শত ভোগ বিলাসের আয়োজন দেখা দিল, তার শরিক হয়ে উঠল, তাতে আসক্ত হয়ে উঠল। প্রকৃতির সঙ্গে তার ব্যবধান তৈরি হল, বিচ্ছেদ দেখা দিল। প্রকৃতি হয়ে উঠল তার প্রগতির, তার উন্নতির যেন অন্তরায়।
এই নাগরিক মানুষ, এই নগর মানুষ, তারা এই নগর জীবনকে, এই ভোগের কামনার বাসনার জীবনকে মোক্ষ মনে করলো, মুক্তি মনে করলো। তার পেছনেই, মরীচিকার পেছনেই তারা ছুটে চলল। ভাবলো ওখানেই বুঝি স্বর্গীয় আনন্দ। ছুটেই চললো, কিন্তু ছুটতে ছুটতে একটা সময় ক্লান্ত হয়ে পড়ল। সম্যক উপলব্ধি করতে পারল যে আসলে আমরা ছুটে চলেছি আমাদের মৃত্যুর অভিমুখে। তখন ক্লান্ত, শ্রান্ত, বিপন্ন মানুষ, নাগরিক মানুষ ফিরতে চাইল সেই ধানসিঁড়িটির দিকে, সেই জনম দুঃখিনীর ঘরে, অর্থাৎ সেই তার যে রুট, তার যে শিকড়, সেই গ্রাম বাংলায় সবুজ প্রান্তরে ফিরতে চাইল। সেই জনম দুঃখিনীর ঘর, পিদ্দিম জ্বালানো ঘর। সে ফিরতে চাইল সেই লাউ মাচাটার পাশে, যেখানে ছোট্ট একটা ফুল দুলছে সন্ধ্যার বাতাসে, সেখানে ফিরতে চাইল, যেন ওখানেই তার মুক্তি, ওই সবুজেই তার মুক্তি, প্রকৃতির স্নিগ্ধ প্রান্তরেই তার মুক্তি। এখানে এক অলীক জীবনের অলীক সুখ, অলীক স্বপ্ন পূরণের পেছনে সে ছুটে চলেছে। এই যে নাগরিক মানুষের যে বোধোদয়, নগর জীবনের যে যান্ত্রিক জীবন, সেখান থেকে যে মুক্তির আকাঙ্ক্ষা, আমি দেখি কবিতার মধ্যে সেই তীব্র আকুতি, নিজেদের শেকড়ে ফেরার যে তীব্র আকুতি, আবার সবুজ পৃথিবীতে ফেরার যে তীব্র আকুতি, তাই প্রতিফলিত হয়েছে। আমি দেখি এক নাগরিক কবি, তিনি দেখতে চেয়েছেন, নাগরিক কবি তো তার এই নগরকে দেখেছেন, নগরের চারপাশকে দেখেছেন, নগরের মানুষ দেখেছেন, নগরের আকাশ দেখেছেন, যে আকাশ নীলাকাশ নয়, কালো ধোঁয়ায় ঢেকে গেছে। নগরের কবি তার চারপাশে দেখেছেন বড় বড় অট্টালিকা, যেখানে সবুজের ছোঁয়াটুকু নেই। সেখান থেকে কবি ওই নগর জীবনে এক সবুজের স্বপ্ন দেখেছে, এক সবুজ দ্বীপের স্বপ্ন দেখেছে। কবিতার নাম আমি দেখি। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। তাহলে গাছগুলো আসলে নাগরিক মানুষ, নাগরিক কবি তার হৃদয়ের
হৃদয়ের বাগানে বসাতে চেয়েছে। এই নগর জীবনে তার ওই ছোট্ট পরিসরে অরণ্যের ব্যাপ্তিটা তিনি খুঁজে পাবেন না। অরণ্যের সেই গভীরতা, সুবিশালতা নগর জীবনে তো অমূল্য। তাহলে সেই নগর জীবনে কবি কি চাইছেন? নাগরিক মানুষ গাছগুলোকে তুলে আনতে বলছেন। আমার বাড়ির টবে যদি আমি গাছ বসাতে পারি, আমার বাড়ির সামনে যদি একটা বাগান তৈরি করতে পারি, আসলে সে তো বাইরের টব, বাইরের বাগান। আসলে নিজের হৃদয়কে যদি আমি সবুজ করে গড়ে তুলতে পারি, হৃদয়ে যদি আমি একটা সবুজ বাগিচা তৈরি করতে পারি, যে ভোগের কামনা বাসনার যে ব্যর্থ আয়োজন এই নগর জীবনে, নিজের হৃদয়টাকে যদি সবুজ করতে পারি, ওই ছোট্ট টবে যদি একটি গাছ লাগাতে পারি, ওই ছোট্ট টব আসলে আমার হৃদয়, সেটাই হয়ে উঠবে মরুদ্যান ওই কামনা বাসনার ওই রাজ্যে। আমার দরকার শুধু গাছ দেখা। হৃদয় সবুজ হয়ে উঠুক আমাদের। আমাদের এখন দরকার শুধু গাছ দেখা। এই যে গতিশীল জীবন, আমরা ছুটেই চলেছি। এই নাগরিক মানুষরা, তাদের এই সময় সবচেয়ে বেশি দরকার কি? গাছ দেখা। তার কারণ আমাদের এখন দরকার অরণ্যের সেই স্থৈর্য, সেই প্রশান্তি, সেই স্থিরতা। আমরা থামতে চাই। অরণ্য প্রশান্তি আমাদের জীবনে নেমে আসুক। যে নিবিড় শান্তি মগ্নতা, তা নেমে আসুক। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, গাছের সবুজটুকু শরীরে দরকার। আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। গাছের সবুজটুকু তো দরকারই। সে তো আমাদের জীবন ধারণের রসদ যোগায়। গাছ সে তো দেহের জন্য দরকার। আসলে গাছের সবুজটুকু দরকার আমার মনের জন্য দরকার। আমার মন, নাগরিক মানুষের মন হিংসায়, বিদ্বেষে, পরশ্রী কাতরতায়, লোভ লালসায় পরিপূর্ণ হয়ে উঠেছে। তাই তো আমার শরীরকে বিষিয়ে তুলেছে। আমার দেহ আজ বিষাক্ত, আমার মন আজ ক্লেদাক্ত, পাপে পরিপূর্ণ। তাহলে আমার দেহ মনকে পরিশুদ্ধ করার জন্য দরকার গাছ। তার কারণ গাছের যে স্নিগ্ধ সারল্য, গাছের মধ্যে যে আত্মদানের যে মূল্যবোধ রয়েছে, সেই আগামী কবিতায় সুকান্ত ভট্টাচার্যের যে আগামী কবিতা, সেখানে সেই বৃক্ষ বলছে, ফুল দেব ফল দেব, দেব আমি পাখিরও পূজন। আত্মদান। গাছ শুধু নিজেকে অকাতরে বিলিয়ে যায়। এই আত্মদানের আদর্শ। ফুল দেয়, ফল দেয়, দেয় পাখির কুজন। তারা তো আমাদের আপনার জন। কিন্তু আমরা কি? আমরা কঠিন কুঠার হানি। তার কারণ আমরা নাগরিক মানুষ। আমরা একে অপরকে রক্তাক্ত করে, প্রতিযোগিতায় মত্ত হয়ে অপরকে পেছনে ফেলে
আমরা এগিয়ে যাই। এগুলোই আমাদের জীবনের মূল মন্ত্র। তাহলে আমাদের এই পৃথিবীর আজকে যে বড় অসুখ, একে অপরকে ছাপিয়ে যাওয়ার যে অসুখ, নিজে বড় হওয়ার যে অসুখ, আত্মমগ্নতার যে অসুখ, স্বার্থপরতার যে অসুখ, যাতে আমার দেহ মন আক্রান্ত, বিষগ্রস্ত, সেখান থেকে মুক্তির জন্য আমার দরকার সেই আত্মদানের আদর্শ, যা আমাকে দেবে বৃক্ষ। গাছের সবুজ আমাদের স্নিগ্ধ করবে, আমার মনটা সবুজ হয়ে উঠবে, সরল হয়ে উঠবে। আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। তাহলে একটা সবুজ মনের জন্য, একটা স্নিগ্ধ সরল মনের জন্য, একটা পরার্থপর মনের জন্য পৃথিবীর এই বড় অসুখের দিনে আত্মার যে অসুখ, মনের যে অসুখ, দেহের যে অসুখ, সবকিছুর জন্যই দরকার গাছ, দরকার সবুজ। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি। আমাদের শেকড়, আমাদের উৎস, সেটা আমাদের অরণ্য, অরণ্য জীবন, সেই গ্রামীণ জীবন। কিন্তু আমরা তো নগর মানুষ, রূপকথার দেশের সন্ধানে আমরা নগরে এসে উপস্থিত হয়েছি, ঘুরে মরছি, নগরে ঘুরে মরছি সুখের সন্ধানে। রাজকন্যা পাবো, অর্থ পাবো, যশ পাবো, প্রতিপত্তি, সম্মান অর্জন করব। জঙ্গলে যাওয়া হয়নি, প্রকৃতি থেকে আমরা বিচ্ছিন্ন। ঘাসের সঙ্গে আমরা লুটোপুটি খেলার কথা ভুলেই গেছি। ঘাসের মধ্যে ঘাস হয়ে আর মিশে যাই না আমরা। আমরা ভালোবাসি নগর বন্দরের শ্বাস, বাণিজ্য ভালোবাসি, পুঁজি ভালোবাসি। বহুদিন জঙ্গলে যাই, এখন আছি কোথায়? সবুজ জঙ্গলে নেই, মানুষের জঙ্গলে আছে, কংক্রিটের জঙ্গলে আছে। এই জঙ্গলে দিন কাটছে, যে জঙ্গলে এক মানুষ অপর মানুষকে আর চোখে দেখছে, সন্দেহের চোখে দেখছে। সেই জঙ্গল থেকে মনুষ্যত্বহীনতার যে ক্ষেত্র, ওই নগর জঙ্গল থেকে মুক্তি চাইছে কবি। বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, শহরের অসুখ কেবল হা করে সবুজ খায়। বহুদিন আমরা শহরেই আছি, শহরেই সেই মরীচিকায় আটকে পড়ে আছি। শহরের অসুখ সবুজ খায়। হ্যাঁ, আমরা প্রগতির নামে, উন্নয়ন নামে আমরা নির্বিচারে সবুজ ধ্বংস করে চলেছি। কংক্রিটের যে ডাঙা গ্রাস করে চলেছে উন্মুক্ত প্রকৃতি, সবুজ প্রান্তর। শহরের অসুখ কি?
সর্বগ্রাসীটা, সবকিছু সে গ্রাস করতে চায়। নাগরিক আধুনিক মানুষের অসুখ কি? সে সমস্ত কিছুকে জলে, স্থলে, জঙ্গলে, আকাশে, গ্রহে, উপগ্রহে সবকিছুতে তার দখলদারি কায়েম করতে চায়। শহরের অসুখ নির্বিচারে যেমন সবুজকে ধ্বংস করে, প্রগতির নামে, উন্নয়নের নামে বড় বড় কমপ্লেক্স, শপিং যে মল, মাল্টিপ্লেক্স বানিয়ে চলে, গ্রাম সংকুচিত হয়ে আসে, জঙ্গল থেকে আদিবাসীদের তাদের জীবন জীবিকা থেকে উচ্ছেদ করা হয়। শহরের অসুখ, শহরের ডাঙা বেড়েই চলে, তার কারণ সে সবুজ গেলে। কিন্তু শহরের অসুখ সে তো মানুষের মনকেও ধ্বংস করে। মানুষের ভেতরের যে সারল্য, যে একটা মুগ্ধ কিশোর যে মন রয়েছে, আত্মভোলা যে মন রয়েছে, তাকেও তো ধ্বংস করে। যে নিষ্কলুষ যে একটা মানুষ রয়েছে মানুষের ভেতর, তাকেও তো শহরের অসুখ ধ্বংস করে। আর তখনই সবুজের অনটন ঘটে। অর্থাৎ ওই নিষ্কলুষ মনটি যখন ধ্বংস হয়ে যায়, তখনই আমরা হয়ে উঠি কি? তখনই আমরা হয়ে উঠি ধূসর, বিবর্ণ। নিজে রক্তাক্ত হই, রক্তের পিয়াসী হয়ে উঠি, রক্তপাতে আমরা উল্লাস প্রকাশ করি। তার কারণ আমাদের গাছকে যেমন উৎপাদিত করা হয়েছে, আমার হৃদয় থেকেও সবুজকে উপড়ে দেওয়া হয়েছে, আমার সারল্যকে উপড়ে দেওয়া হয়েছে, উৎখাত করা হয়েছে আমার ভেতরের ওই প্রকৃত মানুষটিকে। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। তাই গাছ তুলে আনো, বাগানে বসাও। ওই নাগরিক মানুষ, নাগরিক কবি, তার আকুতি আমাদের সবুজ হয়ে উঠতে হবে। আমাদের নগরকে সবুজ করে গড়ে তুলতে হবে। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। এই নিয়নের চকচকে আলো, এই যে জৌলুস, এই যে চাকচিক্য শহরের, তা দেখে চোখ ক্লান্ত হয়ে যায়। চোখ তো চায় সেই প্রকৃতির বহু রঙের যে সম্মেলন, চোখ তো চায় সেই বসন্তের সমারোহ। চোখ তো চায় সবুজের প্রশান্তি। কিন্তু চোখ দেখে কালো পিচ রাস্তা, চোখ দেখে গগন চুম্বী অট্টালিকা। চোখ তো সবুজের পিয়াসী। চোখ তো চায় রামধনু দেখতে, চোখ তো চায় ওই পলাশের মাদকতায় মুগ্ধ হতে।
দেহ চায় সবুজ বাগান, দেহ চায় সবুজের সান্নিধ্য, সবুজের পরশ। ওই ঘাসের মধ্যে ঘাস হয়ে যেতে চায়, কিন্তু দেহ তো ডুবে রয়েছে কার্বনের এক দানবীয় অধিক্ষেত্রে। কার্বন মনোক্সাইড, শুধু প্রাকৃতিক দূষণে কি দেহ জর্জরিত, আক্রান্ত? না, মানবিক দূষণ, মানসিক দূষণ। ওই যে মানুষের লোভ, লালসা, স্বার্থপরতা, সেই যে দূষণ, সেই দূষণে তো আমাদের দেহ বড় অসুখে আক্রান্ত হয়ে রয়েছে। সেখান থেকে তাকে মুক্তি দিতে পারে কে? সবুজ বাগান। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। সেই রুক্ষ উষ্ণতা থেকে, কার্বনের সেই সর্বগ্রাসিতা থেকে, মানুষের সেই নির্লজ্জ লোভ লালসা, সকল কিছু দখল করার যে অভিপ্সা, এই যে আত্মিক মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারি তখনই যখন ওই আরণ্যক জীবনের প্রশান্তি নেমে আসবে আমাদের চেতনায়। আমাদের নগর যখন পল্লবিত হয়ে উঠবে সবুজে সবুজে, আমার হৃদয় যখন স্নিগ্ধ হয়ে উঠবে আরণ্যক প্রশান্তিতে, স্নিগ্ধতা, তখনই একমাত্র আমাদের মুক্তি ঘটবে। তাহলে কবির, নাগরিক মানুষের, ক্লান্ত বিপন্ন নাগরিক মানুষের, গতানুগতিক জীবনে শ্রান্ত নাগরিক মানুষের তাই আর কি? গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর। ওই চিপকো আন্দোলনে আমরা দেখেছিলাম সেই গাছকে তারা জড়িয়ে ধরেছিল। গাছ তাদের মা। ওই উড়িষ্যার নিয়মগিরি পর্বতে যে আদিবাসীরা, তারা যেমন তাদের নিয়ম রাজা সেই পাহাড় এবং তার পরিবেষ্টিত যে জঙ্গল তাকে আঁকড়ে ধরেছিল, আঁকড়ে ধরে আছে এখনো। সেই গাছ, সেই সবুজ আমাদের মুক্তি দিতে পারে, আমাদের পৃথিবীকে সর্বগ্রাসী ধ্বংসের হাত থেকে মুক্তি দিতে পারে। সে ধ্বংস এক প্রকৃতির ধ্বংস, আর একটা হচ্ছে মানুষের আত্মার যে ধ্বংস, বিবেকের যে ধ্বংস, তার কাছ থেকে মুক্তি দিতে পারে প্রকৃতির সাহচর্য। সেই সবুজের আহ্বান অনুরণিত হয়েছে এই কবিতায়, আমি দেখি।